মতিউর সাহেব তার ছেলেকে কোরবানি দিয়ে দিয়েছে, মানে সে তার ছেলেকে স্বীকার করছে না। তো এটা আসলে খুবই মানে কি বলবো, বাংলাদেশে একটা দুর্নীতির একটা প্রতীকে পরিণত হয়েছে মতিউর সাহেব। সুপ্রিয় দর্শক, মানবজমিন নিউজ রুম থেকে আপনাদের সঙ্গে আছি আমি আইরিন আঁচল, আমার সঙ্গে রয়েছেন সাজিদুল হক। দর্শক, আমরা আজ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। বাংলাদেশ ক্রিকেট টিম আসলে আজকে আমাদের সবাইকে আরো একবার হতাশ করেছে। খেলায় তো জয় পরাজয় থাকবে, কিন্তু বাংলাদেশ টিম যা খেলছে এটা আসলে মেনে নেওয়া যায় না। এর চেয়েও বেশি হতাশাজনক নাজমুল হোসেন শান্তের কথাটা। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন, আশা করি আপনারা ভালো আছেন। আফগানিস্তান ক্রিকেটের জন্য আজ একটা ঐতিহাসিক দিন। আমরা এই অনুষ্ঠান থেকে আফগানিস্তান ক্রিকেট টিমকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে খেলা শেষে তারা যেভাবে কাঁদছিলেন পুরো দলটা, অনেকটা এটা আসলে বোঝা যায় যে খেলাটার প্রতি তাদের যে আবেগ এবং এটার প্রতি তাদের যে ভালোবাসা, সেটার একটা প্রকাশ। আজ যেটা হলো এই ওয়ার্ল্ড কাপে যেটা আমরা দেখলাম যে গ্রুপ পর্বে বাংলাদেশ ভালোই খেলেছে, এবং বাংলাদেশ ক্রিকেট টিম যেটা বলছে বা অন্যরাও যেটা বলছেন যে এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটা বড় সাফল্য ছিল যে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে এসেছে। কিন্তু দ্বিতীয় রাউন্ডে যে 3টা খেলা আমরা দেখলাম, এটা খুবই হতাশাজনক বললেও কম বলা হয়। যদি বলেন যে ইন্ডিয়া বা অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে আমরা খেললে আমাদের মানে হারা তো অস্বাভাবিক কিছু না, আমরা হারতেই পারি, এটা খুবই স্বাভাবিক ঘটনা, এবং হয়তো বেশিরভাগ ম্যাচে আমরা হারবো সব বড় দলের সঙ্গে খেললে। কিন্তু যেটা খুবই মানে বিস্ময়কর এবং হতাশাজনক যে তারা, হতাশা কথাটা আমরা বারবার ব্যবহার করছি, আসলে অনেক সময় ডিকশনারিতে ভাবে শব্দ পাওয়া যায় না, বলে যেতে হয়, পরিস্থিতিটা এরকম পর্যায়ে চলে গেছে। তো যেটা আমরা দেখছি যে তাদের যে অ্যাপ্রোচ খেলার, যে আমরা ভারতের বিরুদ্ধে তাদের ব্যাটিং দেখে মনে হলো যে তারা খুবই হতাশাজনক, এবং মানে জেতার কোনো রকম চেষ্টাই নেই। যে আপনি টি-20তে তো আপনার জেতার চেষ্টা করতে হবে, আপনার ওই রান রেটটা পেছনে ছুটতে হবে। আপনি নিরাপদে থেকে টেস্ট ক্রিকেটের মতো খেললেন, 30 বলে 25 রান করলেন, তাতে কোনো টিমের লাভ নেই, আপনার নিজের লাভ হয় কিনা। এভাবে অবশ্যই আমাদের অনেক ক্রিকেটাররা দিনের পর দিন খেলে যাচ্ছেন, এবং তাদের যে অদ্যত্ব, যে সীমাহীন, এবং সাকিব বা লিটনের মতো ক্রিকেটাররা যেভাবে সংবাদ সম্মেলনে কথা বলেন, এটা আসলে খুব মানে বিরল ঘটনা যেটা বলতে পারি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তো আমি যেটা বলছিলাম যে তাদের যে খেলার ধরন, যেটা সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, তারা আসলে জিততে চায় কিনা এবং তাদের খেলায় জেতার চেষ্টা ছিল কিনা। এরকম প্রশ্ন যখন একটা বিশ্বকাপে খেলা কোনো দল নিয়ে ওঠে, বা তাদের এরকম এত বছর ক্রিকেট খেলার পরও, এবং ক্রিকেটারদের মধ্যে এ নিয়ে আসলে খুব বড় অংশের মধ্যে এ নিয়ে কোনো রকম দেখা যায় অনুশোচনাও নেই, এটা আসলে ঠিক কীভাবে ব্যাখ্যা করা যায় আমার জন্য বলা কঠিন। কিন্তু আজ যেটা আমরা একটু আগে দেখলাম যে খেলা শেষে আমাদের অধিনায়ক শান্ত যেটা বললেন, এটা তো আরও ব্যাখ্যাতীত ব্যাপার। উনি যেটা স্বীকার করলেন, জানালেন যে 3 উইকেট পড়ে যাওয়ার পর বাংলাদেশ আর সেমিফাইনালে যাওয়ার চেষ্টাই করেনি, অথচ এত বড় একটা সুযোগ এসেছিল। নানা রকম সমীকরণে জীবনে মানুষের সুযোগ চলে আসে না কখনো কখনো, এত বড় একটা সুযোগ আসলো যে তারা 12.1 ওভারে 115-16 রান করতে পারলে সেমিফাইনালে চলে যাবে বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্টে। সেখানে তারা চেষ্টাই করলো না। আচ্ছা, তারা যদি 6 ওভারে মনে করেন 70-80 রান করে অল আউটে হেরে যেত, এটা কী ক্ষতি হতো? এখন যে সারাদিন খেলে শেষ পর্যন্ত হারতেই তো হলো। কিন্তু এটা আসলে মানে কি বলবো আমি, অবিশ্বাস্য, এবং এটা কোনো ব্যাখ্যা করা যায় না। অনেকে বলছেন এটা একটা জাতির সঙ্গে প্রতারণা কিনা যারা, এবং এটা তো আসলে শান্তর একার সিদ্ধান্ত ছিল না, এটা যে নিশ্চিতভাবে আমাদের যে কোচ, ম্যানেজমেন্ট, সিনিয়র ক্রিকেটার, এদের একটা সম্মিলিত সিদ্ধান্ত। কিন্তু আমরা দেখলাম যে সম্মিলিতভাবেই তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা বিশ্বকাপের সেমিফাইনালে যেতে চায় না। এর চেয়ে কী বলবো, হতাশাজনক, দুঃখজনক বা বেদনাদায়ক আসলে আর কোনো কিছুই হতে পারে না। সাম্প্রতিক সময়ে দুর্নীতির বেশ কয়েকটি খবর গণমাধ্যমে এসেছে। সর্বশেষ একটি হলো ছাগলকাণ্ড। এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের কোটি কোটি টাকার সম্পদের খোঁজ মিলেছে। এছাড়াও পুলিশের সাবেক 2 কর্মকর্তার নানা দুর্নীতি নিয়ে শোরগোল তৈরি হয়েছে। আসলে শুরুতে এই আলোচনায় আমি ছাগলটিকে অভিনন্দন বা ধন্যবাদ দিতে চাই, ঠিক আছে? তার কারণেই তো আসলে এত কাণ্ড ঘটলো। এবং যেটা আমরা সবাই জানি যে ছেলেটা ফেসবুকে যখন ভিডিও দিল, তারপর আলোচনা তৈরি হলো যে তিনি এনবিআর কর্মকর্তা মতিউর সাহেবের ছেলে, এবং একটা ছাগলের 15 লাখ টাকা দাম চাইছে, 12 লাখ টাকা কিনা, 1 লাখ টাকা বুকিং। এই পুরো বিষয়টা সোশ্যাল মিডিয়াতেই আসলে নিউজটা প্রথমে আসে, এবং পুরো আলোচনাটাই আসলে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়।
অনেকে দাবি করতে থাকেন মতিউরের ব্যাপারে তদন্তের জন্য। কিন্তু যেটা আমরা দেখলাম যে মতিউর সাহেব রীতিমতো একটা বিস্ময় নিয়ে পর্দায় হাজির হন। তিনি বলেন যে ওই ইফাত তার ছেলে না। তো আসলে আমার মতো লোক যারা সাধারণ চিন্তা করতে পারে তারা এটা আসলে বিশ্বাসই করতে পারছিল না যে কোনো লোক দাবি করতে পারে যে তার সন্তান নয়। কিন্তু আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়া তখনই আলোচনা তৈরি হয় যে এখন মতিউর সাহেব তার ছেলেকে কোরবানি দিয়ে দিয়েছে, মানে সে তার ছেলেকেই স্বীকার করছে না। তবুও এটা নিয়ে নানা রকম প্রশ্ন তৈরি হয় যে কোনো একটা এরকম একটা উচ্চপদস্থ কর্মকর্তা, তিনি তার সন্তানকে তো মানুষ আসলে অস্বীকার করতে পারে না, বা অনেকে হয়তো সাধারণ যারা চিন্তা করে তারা এটা কল্পনাতেও নিতে পারে না যে কেউ তার সন্তানকে অস্বীকার করবে। কিন্তু মতিউর সাহেব আসলে ঘটনাটা ঘটিয়েছেন যে তিনি তার নিজের সন্তানকেই অস্বীকার করেছেন, বলেছেন তিনি তার সন্তান না। এই বিষয়টা বললাম যে পুরো বিষয়টা আসলে সোশ্যাল মিডিয়াতে প্রথম আসে, এবং আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থী সৈয়দ আবদুল্লাহ, সে তার ফেসবুকে প্রথম পুরো বিষয়টার একটা অনুসন্ধানী প্রমাণ হাজির করে যে না, ইফাত মতিউর সাহেবেরই ছেলে। এবং পরে আমরা দেখেছি গণমাধ্যমেও এ নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। এবং মতিউর সাহেবের যে সম্পদের যে বিবরণী আমরা দেখছি, এটা আসলে খুবই কি বলবো, ওই ক্রিকেট টিমের যেরকম বিস্ময়কর, এর থেকেও মনে হচ্ছে এটা আরো বেশি বিস্ময় তৈরি করছে। এবং দেশে বিদেশে তার যেভাবে সম্পদের খবর পাওয়া যাচ্ছে, আমি সেদিন বদিউর রহমানের আলোচনা শুনছিলাম, উনি জরুরি অবস্থার সময় এনবিআর চেয়ারম্যান ছিলেন আর কি। তো উনি যেটা বলছিলেন যে তখন একবার মতিউরকে উনি বদলির আদেশ দিয়েছিলেন, তো সেক্ষেত্রে তার উপর যেভাবে প্রেশার আসছিল নানা মহল থেকে, এবং তিনি নামদামও বলেছেন, বোঝা যায় যে ক্ষমতাটা কতদিন ধরে উনি এক্সারসাইজ করছেন, এবং এই অসৎ ক্ষমতার ব্যবহারে, যেটা আমরা অপব্যবহার বলি, তিনি কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছেন। এবং এখন আমরা দেখলাম যে তার দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার এবং পরিবারের, কিন্তু তিনি আসলে এখন কোথায় আছেন এটাকেও নিশ্চিত করে বলতে পারে না। সোশ্যাল মিডিয়া কেউ আবার লিখতেছে তিনি নাকি চুলটুল কামিয়ে চলে গেছেন অলরেডি। তো এটা আসলে খুবই কি বলবো, বাংলাদেশে একটা দুর্নীতির একটা প্রতীকে পরিণত হয়েছে মতিউর সাহেব, যে পুরো একটা এনবিআর এর মতো একটা প্রতিষ্ঠানের একজন পদস্থ কর্মকর্তা, তিনি যে এইভাবে এত সম্পদের মালিক হলেন, এবং আমাদের পুরো ব্যবস্থার একটা ত্রুটি, এবং পুরো ব্যবস্থাপনাটাই যে আসলে ঠিকভাবে কাজ করছে না, এটার একটা ডকুমেন্টেশন উনি হাজির হলো মতিউর সাহেবের এই ঘটনায়। আরেকটা হচ্ছে আমাদের যে মিডিয়া, আমরা যে গণমাধ্যম, আমাদের ব্যর্থতার বিষয়টাও এখানে সামনে এসেছে। কারণ ওই যে মতিউর সাহেবের বললাম যে এটা পুরো বিষয়টাই মতিউর সাহেবের, যে তার নিজের সন্তানকেও যে তিনি অস্বীকার করেছেন, এরপরে মতিউর সাহেব নিয়ে প্রথম যে শোরগোল আলোচনা, পুরোটাই আসলে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা প্রথম হাজির করেছেন, পরে সংবাদ মাধ্যম এ ব্যাপারে বিস্তারিত অনুসন্ধান করেছে। আরেকটা অধ্যায় আপনি যেটা বললেন যে সাবেক দুই উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, তাদের দুর্নীতি অনিয়ম নিয়েও সংবাদপত্রে খবর এসেছে। ব্যানার্জি সাহেব, যেটা আমরা দেখেছি যে অলরেডি তিনি দেশ ত্যাগ করেছেন, এবং দুর্নীতি দমন কমিশন তাকে এক দফায় তলব করেছে, তিনি সময় নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আসলে তিনি দুদকে হাজির হননি। তার বিরুদ্ধে এক ধরনের তদন্ত অনুসন্ধান চলছে। এবং এইসব ঘটনার প্রেক্ষিতে আসলে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে একটা বিবৃতি দিয়েছে, যে বিবৃতিটা সুরটা আসলে সংবাদপত্রের প্রতি কঠোর, এবং অনেকটা একটা মেসেজ দেওয়া যে ধরনের খবর না করা, এটা আসলে আবার ওই যে বললাম যে ক্রিকেট টিমের যে বিস্ময়, সেখানে আমরা বিস্ময়ের মধ্যে আছি, এটাও নানা দিকে একটা অনেককে হতবাক করেছে। তবে আমরা যেটা দেখেছি যে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন দলমত নির্বিশেষে, সম্পাদক পরিষদ, নোয়াব, বিএপিইউ, যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন সংগঠন এ ব্যাপারে বক্তব্য দিয়েছে। এবং আমরা একটু আগে দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিং, সেখানেও বিষয়টা আলোচনা এসেছে। কিন্তু সরকার বা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা বা মন্ত্রীরা আগে যেটা বলছিলেন সেটাই আসলে মূল কথা। তারা যেটা বলছিলেন যে কোনো ব্যক্তির দায় বাহিনী নিবে না। এখন এটা তো আসলে কোনো বাহিনীর বিরুদ্ধে রিপোর্ট হচ্ছে না, বাহিনী তো আমাদেরই বাহিনী, সবারই বাহিনী। সেখানে কোনো ব্যক্তি, যেমন সাংবাদিকদের মধ্যে কোনো সাংবাদিক যদি দুর্নীতি করে, এটা তো আসলে পুরো সাংবাদিক সমাজের দায় নয়, বা একজন স্কুল শিক্ষক দুর্নীতি করলো, তা তো পুরো শিক্ষক সমাজের দায় নয়, এটা ব্যক্তির দায়, এবং ব্যক্তিকে সে দায় আসলে বহন করতে হবে। বিচার তো আসলে ব্যক্তিরই হয়।
তো আমরা যেটা দেখছি যে আমাদের ক্রিকেট টিম থেকে শুরু করে আমাদের এনবিআর এর কর্মকর্তা, আমাদের সাংবাদিকতা, আমাদের যে প্রশাসন, পুলিশ প্রশাসন, সব কিছু আসলে সঠিকভাবে কাজ করছে না। এখানে আমি একটা কথা যেটা বলে রাখতে পারি, যেটা অনেকটা স্লোগানের মতো শোনায়, যে জার্নালিজম ইজ নট ক্রাইম, যে আসলে সাংবাদিকতা কোনো অপরাধ না। সাংবাদিকদের কাজই হলো প্রশ্ন তোলা, এবং সাংবাদিকরা কোনো ধোয়া তুলসী পাতা নাকি যেন যে কথা আছে সেটাও না। এই সমাজেরই মানুষ, এবং সমাজের মানুষ যেরকম সাংবাদিকরাও সেরকমই। তারা তো আর কোথা থেকে নাজিল হয় নাই, বা তারা কোনো ঐশী বাণী নিয়েও আসে নাই। তাদেরও ভুল ভ্রান্তি থাকতে পারে, নিউজে ভুল হতে পারে, সেটার একটা প্রসেস আছে, প্রতিবাদ করার প্রক্রিয়া আছে। কিন্তু আমরা যেটা বলতে পারি যে আমাদের পুরো ব্যবস্থাপনাটাই, ক্রিকেট বলেন, এনবিআর বলেন, পুলিশ বলেন, সাংবাদিক বলেন, পুরো ব্যবস্থাপনাটাই আসলে আবার পুনর্নির্মাণ করা প্রয়োজন, এবং এটাকে আমরা ঠিকঠাক করা প্রয়োজন। না হয় দেখা যাবে যে কেউ কেউ এভাবে দুর্নীতি করেই যাবে, আবার সোশ্যাল মিডিয়ায় মানুষ আগে খবর পেয়ে যাবে। কিন্তু এই একটা বিপদ আছে যে অনেক সময় দেখা গেল সোশ্যাল মিডিয়ায় সব খবর তো আবার সত্য হয় না। ওই সাংবাদিকতায় বা পত্রপত্রিকা বা টিভিতে রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে যেভাবে এডিটেড সিস্টেম আছে, নানা রকম গেট কিপিং পার হতে হয়, সোশ্যাল মিডিয়াতে তো সেটা নেই। সেটা একটা বিপদও আছে। সব মিলিয়ে মনে হয় আমাদেরকে আবার নতুন করে চিন্তা করার সময় এসেছে। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন।